ওয়েলকাম ভিউয়ার্স। অনলাইন টিডিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। অনলাইন টিডিআর ফ্রি কম্পিটিটিভ কোচিং সেন্টার, আমাদের এখানে যোগাযোগ নাম্বারও দেওয়া আছে 7047435189। এটা হচ্ছে ফ্রি কোচিং সেন্টার কম্পিটিটিভের জন্য। গ্রুপ ডিসকাশন হয়ে থাকে, তার নির্দিষ্ট কিছু প্রসেস আছে। আপনারা যদি এখানে পড়াশোনা করতে চান তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের যে প্রত্যেক দিন মানে যখন ক্লাস হয়ে থাকে আর কি, ডেলি মক টেস্ট হয়ে থাকে। তো ওই ডেলি মক টেস্টেরই কিছু জিনিস আজকে আমরা আলোচনা করব। আমাদের যে ডেলি মক টেস্ট হয় তার কিছু জিনিস আমরা আজকে আলোচনা করছি। তো ডেলি মক টেস্টের যে প্রশ্নটা আমরা আপনাদের তোমাদের সামনে রেখেছি, এই প্রশ্নটা, ঠিক আছে। তো সেই প্রশ্নটাই আমরা এখন ধীরে ধীরে ব্যাখ্যা করব আর কি। ঠিক আছে। তো প্রথম যে প্রশ্নটা ছিল ডেলি মক টেস্টের, আমাদের যে প্রথম যে প্রশ্নটা, প্রথম প্রশ্নটা এখন বিশ্লেষণ করব। ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, স্তন্যপায়ী প্রাণীদের কত প্রকার দাঁত হয়? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে 4 প্রকার দাঁত হয় স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি আছে? বেরোমিটার আবিষ্কার করেন গ্রাহাম বেল, আলেকজান্ডার ডাব, টরিসেলি, নিউটন। তাহলে দুয়ের দাগের সঠিক উত্তর হচ্ছে টরিসেলি। বেরোমিটার আবিষ্কার করেন টরিসেলি। এইখানে এই প্রশ্ন আলোচনা করার সময় আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যে বেরোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে বেরোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বায়ুর চাপ পরিমাপ করা হয়। বেরোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। এবং এই বেরোমিটার যন্ত্রের সাহায্যে বেরোমিটারের তার যে মাপসূচক দণ্ড, সেইটার উপর ভিত্তি করে কিন্তু এই যে যে আজকে ঝড় হবে বা ঝড় হতে পারে, আগামীকাল বৃষ্টি হতে পারে, যে সমস্ত আবহাওয়া দপ্তরগুলোতে কিন্তু বেরোমিটারের উপর ভিত্তি করেই কিন্তু আম, জলবায়ুর ভবিষ্যৎ নির্ধারণ করে থাকে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি, যেগুলো খুব কনফিউজিং হয়। আমার একটা জিনিস খুব মনে পড়ছে, সেটা হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? আরেকটা হচ্ছে হাই একটা হচ্ছে হাইড্রোমিটার, আরেকটা হচ্ছে হাইগ্রোমিটার। ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে হাইড্রো, এই যে এখানে ডি, ডিটা হচ্ছে, মনে রাখবে, ডি মানে হচ্ছে কি? ডেনসিটি। ডেনসিটি মানে বাংলাতে কি হচ্ছে? ঘনত্ব। তাহলে এইটার জন্য মনে রাখবে তরলের আপেক্ষিক ঘনত্ব। তরলের আপেক্ষিক ঘনত্ব, আর কোনোদিনও ভুল হবে না। তরলের আপেক্ষিক ঘনত্ব, এখানে হচ্ছে তরলের আপেক্ষিক ঘনত্ব। তাহলে হাইড্রোমিটার হচ্ছে ডি ফর ডেনসিটি, ডেনসিটি মানে ঘনত্ব। তাহলে তরলের আপেক্ষিক ঘনত্ব মাপা হয় হাইড্রোমিটার হাইড্রোমিটার যন্ত্র। আর হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আহ, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস খুব কনফিউজ হয়, আমি ভালোভাবে মনে হাইড্রোমিটার ডি, ডি ফর ডেনসিটি ঘনত্ব, তরলের আপেক্ষিক ঘনত্ব, আর হাইগ্রোমিটার হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে। তাহলে এই প্রশ্নের যে আমরা উত্তরটা পেয়েছিলাম সেটা বেরোমিটার আবিষ্কার করেন টরিসেল। ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে, আমরা চলে যাচ্ছি যে 3 নম্বর প্রশ্ন, সিজদা ব্যবস্থা কে চালু করেন? ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, ইব্রাহিম লোদি, গিয়াসউদ্দিন বুলবন। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সিজদা ব্যবস্থা চালু করেন কিন্তু গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা অপশন বি নিয়ে আলোচনা করতে পারি, যে কুতুবুদ্দিন আইবক কি? দাস বংশের প্রতিষ্ঠাতা। কুতুবুদ্দিন আইবক হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা। আর ইব্রাহিম লোদি হচ্ছে লোদি বংশের শেষ, লোদি বংশের শেষ সম্রাট হচ্ছে ইব্রাহিম লোদি। শেষ
এই শেষটা কিভাবে হয়েছিল কে বলতে পারবে? শেষটা হয়েছিল বাবরের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে। তখন বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মোগল সাম্রাজ্যের কিন্তু সূচনা করেছিল। আর কুতুবউদ্দিন আইবক হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আহ, আমি যে দেখো আমি এই প্রশ্ন যেগুলো আলোচনা করছি এগুলা তোমরা পিডিএফ আকারেও পেয়ে যাবে। হ্যাঁ, পিডিএফ আকারে আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখানে পিডিএফ আকারে পেয়ে যাবে কোশ্চেন অ্যান্সার, বা আমি যেগুলো ডিসকাস করছি ওগুলো। ওই জন্য তোমরা যখন ক্লাস করবে তোমরা প্রত্যেকে কি করে বলো তো, খাতা পেন নিয়ে বসবে আর কি, যারা রেকর্ডেড ক্লাসটা দেখবে আর কি। তোমরা ওই খাতা পেন দিয়ে আমি যে ইনফরমেশন গুলো বলছি এগুলো তোমরা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা এরপরে চারের দিকের প্রশ্ন। চারের দিকের প্রশ্ন এইখানে যে নাসা এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, বোস্টন, টেক্সাস। তাহলে এক্ষেত্রে হচ্ছে নাসা ওয়াশিংটন ডিসি। তাহলে নাসা অ্যাকচুয়ালি কি জিনিস? আমাদের ভারতের যেমন কি হয়, ইন্ডিয়াতে কি আছে, ইন্ডিয়াতে যেমন কি হয় ইসরো। তাহলে ইসরোর ফুল ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। আমাদের ইসরোর হেডকোয়ার্টার্স কোথায় আছে? বেঙ্গালুরুতে আছে, বেঙ্গালুরে। ঠিক আছে, ইসরোর হেডকোয়ার্টার আছে বেঙ্গালোরে। ঠিক, তাহলে ইসরোতে কি হয়? ইসরোতে আমাদের যেমন ভারতের যে মহাকাশ সংক্রান্ত বিষয়ে রিসার্চ হয়, আলোচনা হয়। হ্যাঁ, কখন কি হবে না হবে, কোন কবে চাঁদে পাঠানো হবে কোনো জিনিস, বা সূর্যের পাশাপাশি, হ্যাঁ এই ধরনের যে স্যাটেলাইট সংক্রান্ত আলোচনা রিসার্চ এগুলা কোথায় হয়? ইসরোতে হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এইখানে আমরা আরেকটা জিনিস আলোচনা করবো, যেটা হচ্ছে ডিআরডিও। ডিআরডিও সেম টাইপের কিছুটা হলো, কিন্তু না, এইখানে সচরাচর হচ্ছে ডিআরডিও তে প্রতিরক্ষামূলক জিনিসগুলা সবসময় উৎক্ষেপণ বা এর নিয়ে আলোচনা করা হয়। কিন্তু এটা প্রতিরক্ষা নয়, এটা বেশিরভাগটা মহাকাশ সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে থাকে। ঠিক এরকম একটা সংস্থা যেটা হচ্ছে তোমার ইউএসএ তে আছে, নাসা। তাহলে এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। এটা আর ওয়াশিংটন ডিসি আবার হচ্ছে নাসার মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের হচ্ছে রাজধানী। ঠিক আছে, এখানে আমরা আরেকটা জিনিস এই বিষয়ে আলোচনা করতে পারি, যে নিউ ইয়র্ক অপশনটা। নিউ ইয়র্ক হচ্ছে ইউনিসেফ, ইউনিসেফের যে সদর দপ্তর, এটা খুব গুলিয়ে যায়। ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে, ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। আর হচ্ছে ইউনেস্কো, ইউএনইএসসিও। তাহলে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় জানো? এটা হচ্ছে প্যারিস, প্যারিস। ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস। PARIS, প্যারিস। তাহলে এইখানে যে এস এর সঙ্গে এইখানে রিলেট করবে, ইউনেস্কোর সঙ্গে প্যারিস। আর ইউনিসেফ হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, এইখানে আমরা আরেকটা জিনিস আলোচনা করতে পারি, যে 2024 সালের সামার অলিম্পিক এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা ফ্রান্সের প্যারিসে হয়েছিল। ঠিক আছে, এবারে আর অলিম্পিক ক বছর হয় সচরাচর? তাহলে অলিম্পিক হচ্ছে 4 বছর হয়ে থাকে। তাহলে 2028 সালে কোথায় হবে কেউ জানো? 2028 সালে হবে ইউএস এর লস এঞ্জেলস, LA মানে লস এঞ্জেলস। আর 2032 সালে হবে অস্ট্রেলিয়ার ব্রিসবান, ব্রিসবান, অস্ট্রেলিয়ার ব্রিসবনে হবে। ঠিক আছে, তোমরা বাংলায় লিখতে পারো। ঠিক আছে, আমি বাংলায় লেখারই চেষ্টা করছি। তো কিছু কিছু ক্ষেত্রে দেখো এই ইউনিসেফ আর ইউনেস্কো এই দুটো অনেক সময় গুলিয়ে যায়। তাহলে সেক্ষেত্রে তোমরা এই ইউনিসেফটা নিউ ইয়র্ক আর ইউনেস্কো হচ্ছে প্যারিস। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমেরিকার সঙ্গে খুবই যুক্ত রিসেন্টলি হচ্ছে, দেখো এই যে 2026 যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এটা কোথায় হচ্ছে? এটা আমেরিকাতে হচ্ছে। আরো কিন্তু দুটা কান্ট্রি আছে। ঠিক আছে, দুটো কান্ট্রি আমরা পরে প্রশ্নগুলোতে আলোচনা করব অবশ্যই। আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি পাঁচের দাগের প্রশ্নটাতে। পাঁচের দাগের প্রশ্নটা হচ্ছে যে কোন মামলায়, পাঁচের দাগের প্রশ্ন, কোন মামলায় প্রস্তাবনাকে সংবিধানের একটি অংশ বলা হয়েছে? তাহলে আমরা জানি আমাদের সংবিধানে যে প্রস্তাবনা আছে, তাহলে এখানে হচ্ছে কেশবানন্দ মামলা, শঙ্করী প্রসাদ মামলা, স্বজন সিং মামলা, আর কোনোটাই নয়। তাহলে এই যে অপশন এ সঠিক উত্তর, কেশবানন্দ মামলা। অ্যাকচুয়ালি কেশবানন্দ মামলার ফুল নাম হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। ঠিক আছে, ওই মামলায় বলা হয়েছিল যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের একটা অংশ। ঠিক আছে, আচ্ছা এখন আমরা বলো এখনো পর্যন্ত
ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কতবার পর্যন্ত আহ, সংবিধান সংশোধন করা হয়েছে? ঠিক আছে, সংবিধান সংশোধনকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বলা হয়, এখনো পর্যন্ত কতবার করা হয়েছে বলতে পারে? 1976 একবার হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনে প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছে। তখন কি করা হয়েছিল? ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ, ঠিক আছে, সমাজতান্ত্রিক আর একতা, ইন্টিগ্রিটি, এই তিনটা শব্দ যুক্ত হয়েছিল, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক আর একতা, 1976 সালে 42তম সংবিধান সংশোধনে। এই সময় আরো অনেক কিছু পরিবর্তন আনা হয়েছিল, যার জন্য 1976 সালের 42তম সংবিধান কে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে, মানে ক্ষুদ্র সংবিধান, ক্ষুদ্র সংবিধান বলা হয়ে থাকে 1976 সালে 42তম সংবিধান সংশোধন। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি 6 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্নে, একটি সমবাহু ত্রিভুজের, তাহলে আমরা 6 দাগের প্রশ্নটা যাব। তাহলে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 7 ও 15 সেমি হলে, ঠিক আছে, 7 ও 15 সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত? ঠিক আছে, 7 ও 15 সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত, এটা প্রশ্ন। তাহলে আমরা কি জানি যে একটা সমবাহু ত্রিভুজের তার দুটা বাহু সমান হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দুটো বাহু দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমার কি আছে, দুটো বাহু দেয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি, তাহলে 7, 7, 15 এইটা হতে পারে। দুটো বাহু তো সমান হতে হবে, আর যেহেতু দুটো অসম বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বা এমনটা হতে পারে 15, 15, 7। তাহলে কোনটা নেব? দুটোর ক্ষেত্রে কিন্তু পরিসীমা দুটো আলাদা হচ্ছে। আমরা ত্রিভুজের একটা প্রপার্টির কথা জানি, কি প্রপার্টি, সেটা আমরা এখানে আলোচনা করব। দেখো, জ্যামিতির জিনিসগুলা তোমাদের অনেক সময় কঠিন মনে হয়ে থাকে, কিন্তু এই ব্যাপারগুলা যদি জানো না, তাহলে খুব একটা কঠিন কিন্তু নয়। হয়তো তোমরা অনেকে ভয় করছো যে আমরা অঙ্ক আমাদের দ্বারা হয় না, কিন্তু নয়। অঙ্কটা যখন তোমরা ভয় করেছো, তখন তোমরা কেউ 6-এ পড়তে, কেউ 7-এ পড়তে, কেউ 8-এ পড়তে, তখন কি হয়, অনেক সময় লোকলজ্জা কাজ করতো, স্যারকে জিজ্ঞাসা করা যেত না, ঠিক আছে। আর তখন অ্যাকচুয়ালি মেচুরিটিও মানুষের ছিল না। আর তখন আমরা ভাবতাম যে পড়ে করে কি হবে, এগুলাই কি আদৌ চাকরির পরীক্ষায় পড়বে? কিন্তু আমাদের তখন সেই ধারণাটা কিন্তু ছিল না, এখন বুঝতে পারছি। তো এগুলা কিন্তু ওই ছোট ক্লাসের জিনিস, ঠিক আছে। আমরা উপপাদ্যটা জেনে নেব। একটা উপপাদ্য আছে যে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, যে কোনো দুটো বাহু। ধরো এবিসির যোগফল সি এর থেকে বৃহত্তর, তুমি বলো স্যার আমি বিসি নেব, নিতে পারো। তাহলে বিসি এর যোগফল হচ্ছে এর থেকে বৃহত্তর। তুমি বললো, কেউ বললো যে না স্যার আমার মনে হচ্ছে আমি স্যার এসির যোগফল নেবো, আচ্ছা নাও। তাহলে এসির যোগফল হচ্ছে বি এর থেকে বৃহত্তর। এই তিনটা প্রপার্টি কিন্তু হোল্ড করতে হবে, এর বাইরে কিন্তু দেখো তিনটা বাহু নিয়ে আর কিছু হতে পারে না। তাহলে এই তিনটা জিনিস হোল্ড করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে যেটা করেছি, দেখো এইখানে আমরা যদি এইটা করি, ধরো 7 আর 15 যোগ করি, তাহলে 22, এটা গ্রেটার দেন সি, এটা হোল্ড করে যাচ্ছে। কিন্তু কেউ মনে করো এই দুটা বাহু নিল, 7 + 7, তাহলে এটা কি গ্রেটার দেন 15 হচ্ছে? না, এটা 14 হয়ে যাচ্ছে, তাহলে এটা গ্রেটার দেন 15 হচ্ছে না। তার মানে এখানে সিস্টেমটা তোমার ভায়োলেট করছে। হ্যাঁ, এখানে কেসটা তাহলে একটা যে দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু, তাহলে এই ত্রিভুজটা কিন্তু হতে পারে না। তাহলে এই জায়গার ক্ষেত্রে কিন্তু এই ত্রিভুজটাই কিন্তু ঠিক, ঠিক আছে। তাহলে তোমার সেক্ষেত্রে ত্রিভুজের পরিসীমা মানে কি, তিনটা বাহুর যোগফল। তাহলে 15 + 15 + 7, তাহলে আলটিমেটলি তোমার হচ্ছে 37। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, তবু যদি কারো মনে হয় যে বুঝতে পারছি না, তোমরা কমেন্টে করবে। হ্যাঁ, কমেন্ট করলে আমি এই ব্যাপারে একটা বিস্তারিত তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে সাথে দেখো একটা চিত্র দেওয়া আছে, বলা আছে যে এইখানে ত্রিভুজ কতগুলো আছে। দেখো এইখানে ত্রিভুজ কাউন্টের একটা সূত্র আছে, ঠিক আছে। কিরকম সূত্র, এইখানে 1 লিখবে, এইখানে 2 লিখবে, এইখানে 3 লিখবে, এই টাইপের ক্ষেত্রে। তাহলে 1 + 2 + 3, তাহলে যোগ করলে কত হচ্ছে 6। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এটা
6টাই হবে। ঠিক আছে, এটা একটা সূত্র হয়। তাহলে দেখো অঙ্ক করতে গেলে কিন্তু এই যে সূত্র, এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো, যখন তোমরা রেকর্ডের ক্লাস দেখো বা যে কোনো ম্যাথের ক্লাস দেখো বা যে কোনো অঙ্ক করতে যাও, একটা সূত্রের খাতা কিন্তু রাখবে, পাটা বাঁধা বা যেটাতে অনেকদিন ধরে রাখা যায়। সেখানে কিন্তু এই জিনিসগুলা ধীরে ধীরে কিন্তু নোট ডাউন করতে থাকবে, যে আজকে আমার অঙ্ক করতে গিয়ে কোন কোন সূত্রগুলো আমি নতুন নতুন পেলাম, কোনটা রিপিট হলো। আমার হয়তো নলেজ কম থাকার জন্য যে আমি চ্যাপ্টার ওয়াইজ আমার মনে নেই কোনটা কোনখানে জিনিস, জানার দরকার নেই এখন। ঠিক আছে, তুমি কোথাও একটা অঙ্ক শিখলে, স্যার বললো, ম্যাডাম, যে কেই যিনি পড়াচ্ছেন উনি হয়তো বললেন যে এটা একটা সূত্র, টপ করে সূত্রটা তুমি লিখে রাখো, দিয়ে সেইটা নিয়ে সুন্দর করে নোটও বানাতে পারো বা নর্মাল নোট বানিয়ে রাখলে। তো আমি তোমাদেরকে প্রত্যেকেই বলবো, যারা কম্পিটিটিভ পড়ছো, তোমরা অবশ্যই কম্পিটিটিভের প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু বই নেবে, বই একটা কাছে রাখবে। তারপরে অবশ্যই ইউটিউব ক্লাস দরকার। হ্যাঁ, মোটিভেশনের জন্য অনেক কিছু হয়তো, অনেক স্যারের কথা ভালো লাগে যেটা থেকে পড়ার ইচ্ছা তৈরি হয়, এই ব্যাপারটা কিন্তু আম, উম, শুধু বই থেকে আসে না, ওই জন্য বইয়ের সঙ্গে সঙ্গে ক্লাস করাটাও কিন্তু জরুরি। ঠিক আছে, আজকে আমরা যতজনই ক্লাস করাবে, যেই প্রত্যেকে আমরা কোনো না কোনো বই থেকে কিন্তু স্টাডি করে আমরা শিখেছি, দিয়ে করে কি আমরা প্রিপেয়ার করে আমরা একটা জিনিস তোমাদেরকে প্রোভাইড করি। ঠিক আছে, এরপরে আমি বলেছি যে আমাদের 10টা কোশ্চেন, 10টা টপিক থেকে ছিল। অ্যাস্ট্রোনমি মিন স্টাডি অফ মুন, স্টার, স্কাই, সান। ঠিক আছে, এখানে দেখো, তাহলে মুন মানে কি? মুন মানে হচ্ছে চাঁদ, আর স্কাই মানে হচ্ছে আকাশ, আর স্টার মানে হচ্ছে তারা, আর সান মানে হচ্ছে সূর্য। তাহলে এক্ষেত্রে এই 8-এর দাগের প্রশ্নটার ক্ষেত্রে, 8-এর দাগে যে প্রশ্নটা, তাহলে অ্যাস্ট্রোনমি মিন স্টাডি অফ মানে কোন সংক্রান্ত বিদ্যাকে অ্যাস্ট্রোনমি বলা হয়? তাহলে হচ্ছে স্টার, মানে এই তারা, তারা সংক্রান্ত বিদ্যার পড়াশোনাটাকে আমরা অ্যাস্ট্রোনমি বলি। আমরা তো জানো যে ভৌত বিজ্ঞান সংক্রান্ত যে পড়াশোনাটা হয় তাকে আমরা ফিজিক্স বলে থাকি, কেমিস্ট্রি হচ্ছে রসায়ন বিদ্যা, বা বায়োলজি, এইগুলো আমরা তো জানি অলরেডি। ঠিক আছে, তো এখানে তাহলে তারা সংক্রান্ত যে পড়াশোনাটা হয় সেটাকে আমরা কি বলি? অ্যাস্ট্রোনমি বলা হয়। ঠিক আছে, এইবারে অনেক সময় দেখবে আহ, তোমাদের এগুলাতে রিজনিং দেওয়া থাকে, হয়তো স্টার ইকুয়াল টু দেওয়া আছে, দেখবে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি দিয়ে আর কোনো কিছু একটা দেওয়া আছে। তো সুতরাং সব সময় তুমি যদি নলেজটা গেইন করতে পারো, তোমার কোনো না কোনো দিকে অবশ্যই, এগুলা দেখবে রিজনিং এ থাকে, দিয়ে ডবল স্টার দিয়ে আর একটা কিছু দিয়ে ডট দিয়ে দিয়ে দিল, তখন তোমার এগুলা কিন্তু এই কনসেপ্ট গুলা কাজে লাগবে। তাহলে একদিকে এটা যেমন ইংরেজির প্রশ্ন হচ্ছে, আবার রিজনিং এর প্রশ্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি বিস্তারিত আলোচনায়। আমরা পরের পেজে 9-এর দাগের প্রশ্নে চলে যাব। 9 দাগের প্রশ্নটা আমি একটু আগেই আলোচনা করেছিলাম, জানি না কতজনে মনে রাখতে পেরেছো। নিম্নলিখিত কোন দেশে 2026 ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে না? পরীক্ষার সময় এই জায়গাগুলা বারবার পড়বে। পরীক্ষার সময় কি করা হয় বলো তো, এই নাটা না এইখানে দিয়ে দেওয়া হয়, দিয়ে তুমি কি করবে, নিম্নলিখিত কোন দেশে 2000 ফুটবল অনুষ্ঠিত হবে, তুমি দুম করে এখানে দাগটা দিয়ে দিলে, কি, যে আমেরিকাতে, ব্যাস, আর কিছু পড়লেই না তুমি। তুই বাড়িতে যদি না ছিল বাকি অপশন গুলো, তখন পরীক্ষা রুমে টেনশন কাজ করে, ওই জন্য ওগুলা করা হয় না। আমি তোমাদেরকে আজকে ক্লাস নিতে নিতে আরেকটা জিনিস বলতে পারি, যখন যাই পরীক্ষা দিতে যাও না কেন, সব সময় পারা জিনিসটা প্রথম চান্সে করবে, করে নিলে দুটো তিনটা যাই হোক, তারপরে ধীরে ধীরে কঠিন জিনিসগুলো, প্রথমে কঠিন জিনিস করতে যাবে না। তাহলে এই প্রশ্নের আলোচনায় চলে আসি। 2026 ফুটবল অনুষ্ঠিত হবে না, তাহলে দেখো আমেরিকাতে, কানাডা, মেক্সিকো, এই তিনটা দেশেই কিন্তু 2026 ফুটবল বিশ্বকাপটা হোস্ট করছে। এটার অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবাভ, NA। ঠিক আছে, আর 2022-এর বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে না? ওটা হয়েছিল কাতারে হয়েছিল। ঠিক আছে, আর 2022-এরটা, 22-এর যে ফুটবল বিশ্বকাপ, ওটা জয়লাভ করেছিল আর্জেন্টিনা। ঠিক আছে, আর্জেন্টিনা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, একদম শেষ প্রশ্ন আমরা, 6-এর দাগের যে শেষ প্রশ্ন আছে, 6-এর দাগের শেষ প্রশ্ন, ডিম উৎপাদনের সঙ্গে যুক্ত বিপ্লব। হ্যাঁ, ডিম উৎপাদনের সঙ্গে যুক্ত বিপ্লবকে বলা হয়ে থাকে রূপালী বিপ্লব। আমরা আর কয়েকটা বিপ্লব নিয়ে একটু আলোচনা করব আজকে, যেটা হচ্ছে যে উম ভোজ্য তেল, আমরা যে বাড়িতে যে ভোজ্য তেল রান্না করি, যেটাকে আমরা সরিষার তেল বলি, ওইটার বিপ্লবটাকে কি বলা হয়? হলুদ, হলুদ বিপ্লব বলি। ঠিক আছে,
আচ্ছা, তারপরে মাছ, মাছ উৎপাদন, এটা হচ্ছে নীল বিপ্লব। ঠিক আছে। আর গম উৎপাদনের ক্ষেত্রে, গম উৎপাদনের ক্ষেত্রে আমরা ওটাকে বলে থাকি সবুজ বিপ্লব। ঠিক আছে। ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম স্বামীনাথনকে, এম স্বামীনাথন। আচ্ছা, দাঁড়াও, ভুল লেখা গেল বানানটা। আচ্ছা, যারা ক্লাস করছো তোমরা লিখতে থাকবে এগুলো। ঠিক আছে, আজকের মতো আলোচনা, আমাদের 10টা কোশ্চেন আলোচনা থাকে। আর যদি ক্লাস ভালো থাকে অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এছাড়াও আমাদের এইখানটাতে প্রত্যেকদিন অনলাইন বেসিস ক্লাস হয়ে থাকে। প্রত্যেকদিন নয়, সরি, আমাদের গ্রুপ ডিসকাশন হয়ে থাকে। তো আমাদের প্রত্যেকদিন যেটা হয়ে থাকে, আমাদের সকাল, দুপুর, সন্ধ্যা এবং রাত্রে আমাদের রিভিশন লেসন সেট করা থাকে, ওগুলো আমাদেরকে পড়া পাঠাতে হয়। যে যেভাবেই থাকো পড়া পাঠাতে হয় আমাদের চর্চাটা বজায় রাখার জন্য। আর আমাদের যে এখানে নাম্বার দেওয়া আছে যেটা, এই নাম্বারটাতে আহ, তোমরা যোগাযোগ করতে পারো ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, যদি কেউ ইন্টারেস্টেড, তো ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে ভর্তি করা হয়। আর কেউ যদি ভর্তি না হয়ে আমাদের ক্লাস দেখতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অল করে রাখবে, যাতে সব সময় নোটিফিকেশন এলে তুমি ক্লাসগুলো জানতে পারো। ঠিক আছে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। গুড বাই, অল দ্য বেস্ট।